আজ 2 জানুয়ারি। বেশ কিছুদিন থেকেই, বলতে গেলে 1 মাসেরও বেশি সময় আগে থেকে 2 জানুয়ারির দিকে আমাদের দৃষ্টি ছিল, কারণ 2 জানুয়ারি জনাব চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন শুনানি নির্ধারিত ছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে, তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে। তাকে গ্রেফতার এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মারাত্মক হই হট্টগোল এবং তাতে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে। আমরা এভাবে বলবো, যেখানে প্রতিবাদকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে খুন হয়েছেন একজন মুসলিম সম্প্রদায়ের আইনজীবী। আমরা তখন এটা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ চরমতম সহনশীলতা দেখিয়েছে এবং সেটা দেখিয়ে এটাকে একটা ধর্মীয় দাঙ্গায় পরিণত হতে দেয়নি। এই পরিকল্পনা খুব স্পষ্টভাবেই ছিল। যাই হোক, আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল। সেই শুনানিতে জনাব চিন্ময়ের জামিন হয়নি, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন এটার প্রভাব কি হবে, বা জামিন কেন হয়নি আসলে আমরা বলতে পারবো না। এটা আদালতের এখতিয়ার এবং আমরা বিশ্বাস করি এটা শেখ হাসিনার আদালত না। এই বাংলাদেশে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আদালত স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা বিশ্বাস করতে চাই। নিশ্চয়ই তাদের কাছে সেই রকম গ্রাউন্ড আছে, কিন্তু আমরা যদি দূর থেকে দেখার চেষ্টা করি ওখানে ঠিকই যুক্তিতর্ক হয়েছে আমি জানি না, এবং আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাইনি। কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে জনাব চিন্ময়কে প্রাথমিকভাবে যে কারণে গ্রেফতার করা হয়েছিল, তারপর বিশেষ করে আদালত প্রাঙ্গণে যে মব তৈরি হয়েছিল এবং সেই মব যা করেছিল সেটা একটা বিরাট ঘটনা ছিল, ফৌজদারি অপরাধের মতো ছিল, এবং হত্যাকাণ্ড তো মারাত্মক ফৌজদারি অপরাধ, সেটা তো ঘটেছেই। তো সব কিছু বিবেচনায় নিয়ে এবং তার সাথে তার সম্পৃক্ততা বা সংশ্লেষ আছে কিনা তারা নিশ্চয়ই তদন্ত করে সেই চেষ্টা করেছেন বের করার জন্য। সেটা একটা কারণ হবার সম্ভাবনা আছে, কারণ এখন আর শুধুমাত্র তিনি আগে যে কারণ হয়েছেন তা না, তার সাথে দেশকে অশান্ত করে তোলার, দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার যে পরিকল্পনা, তার সাথে তিনি জড়িত থাকতে পারেন বোধ করি। এসব বিবেচনায় নিয়ে আমি আবারও বলছি, ওরা জাস্ট আমার অনুমান এবং ধারণা, এটা তাকে জামিন দেওয়া হয়নি। কিন্তু এটা নিয়ে প্রচুর রিয়াকশন আসলে হতে থাকবে, আমরা এটা বুঝতে পারি। এর সাথে আরেকটা তথ্য যোগ করব, জনাব চিন্ময়ের যিনি আইনজীবী আছেন তিনি দেশে ফিরছেন না। আমরা খেয়াল করেছি যে আমরা রবীন্দ্র ঘোষ, এই ভদ্রলোকে নিয়ে আমরা কথা বলেছি, আমরা দেখেছি দেশের বিরুদ্ধে কি অকল্পনীয় বিষোদ্গার তিনি করছেন, পরিকল্পিত বিষোদ্গার, ডিসইনফরমেশন উনি ছড়িয়েছেন ভারতের মতো করে, ভারতের মিডিয়া যেভাবে ছড়ায় ঠিক সেভাবে। ওনার বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে আরেকজন ময়ূখ চৌধুরী কথা বলছেন, উনি বাংলাদেশি অবশ্য। যাই হোক, তিনি অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজড হয়েছেন এরকম কথাও বলছেন। কিন্তু এর আগে আমরা এই না আসার কারণটা আমরা মেলাতে পারবো, আমরা ধারণা করি। সেটা হচ্ছে তিনি নাকি তার জীবন হুমকির মুখে, তিনি বাঁচেন মরেন বাংলাদেশে ফিরবেন, মানে এই ধরনের বাক্য ব্যবহার করেছেন। ভারতীয় যে ন্যারেটিভ, যে একজন হিন্দু আইনজীবী যিনি জনাব চিন্ময়ের হয়ে আদালতে লড়তে গেছেন, তিনি জীবনের হুমকিতে আছেন, এই ধরনের ন্যারেটিভ তিনি এস্টাবলিশ করতে যাচ্ছেন। এবং তখনই আমাদের অনেকের মনে হয়েছিল তিনি বাংলাদেশে আর ফিরতে নাও পারেন। তিনি যদিও বলেছিলেন তিনি ফিরবেন, পাঁচিমরি ফিরবো, এই ধরনের কথা উনি ইন্টারভিউতে বলেছেন। আমি আর বিস্তারিতগুলো দেখাচ্ছি না, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম। যাই হোক, আমরা মেলাতে পারি যে তিনি আসলে উনি অসুস্থ থাকতেও পারেন, চিকিৎসার কথা বলে গেছেন, যদিও তাকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখেছি এবং সাক্ষাৎকার দিতে দেখেছি। কিন্তু অসুস্থ না হয়ে থাকলেও উনি আসতেন না বলে আমরা বিশ্বাস করি, এবং যদি না আসেন তাহলে আসলে অসুস্থ এটা বলাটাই প্রাথমিকভাবে সহজ। এবং ভবিষ্যতে আমরা একটু অনুমান করে রাখি, ভবিষ্যতে তিনি এটাকেও যুক্তি হিসেবে আনার চেষ্টা করতে পারেন যে তিনি বাংলাদেশে ফেরাটা ঝুঁকিপূর্ণ মনে করছেন। একটা ছোট্ট কথা আবার না বলে পারছি না, ওনার একটা ইন্টারভিউতে উনি দাবি করেছেন তার 2 সন্তান ভারতের নাগরিক, তারা ভারতে চলে গেছে। তার 5 বছরের সন্তান বলেছিল যে তিনি তো সেই সময় বাংলাদেশে থাকা নিরাপদ মনে করছেন না, সেই কারণেই তিনি তাকে পাঠিয়ে দিয়েছেন 5 বছর বয়সে। তো জনাব চিন্ময়, মানে বাংলাদেশে 5 বছরের হিন্দু শিশুও বুঝতে পারে এটা কত নিরাপত্তাহীন তারা। জনাব রবীন্দ্র ঘোষ সেটা কি বোঝেননি, তিনি থেকে গেলেন। যাই হোক, আমরা এখন দুটো ঘটনাকে একত্রে মেলানো হবে বলে আমি ধারণা করি। মানে জামিন দেওয়া হয়নি এবং এটা নিয়ে বাংলাদেশের আদালতকে তোয়াক্কা না করে এটাকে দায় চাপিয়ে দেওয়া হবে সরকারের উপর, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তবে এখানে একটা কথা একটু যোগ করে রাখা ভালো, ট্রেডিশনালি বাংলাদেশের সরকারগুলো নিম্ন আদালতকে ইনফ্লুয়েন্স করেছে, এটা ভুল না। এবং সাংবিধানিকভাবে, সংবিধানের আর্টিকেল 116 অনুযায়ী এখনও নিম্ন আদালতের নানান কিছু চাকরিতে যাওয়া, বদলি, পদোন্নতি, এই ধরনের জিনিসগুলোতে মূলত সক্ষমতা রাষ্ট্রপতির হাতে, যিনি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে ঠিক করবেন এগুলো। রাষ্ট্রপতি মানে আর্টিকেল 48(3) অনুযায়ী আসলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সো নিম্ন আদালতের উপরে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক প্রভাব, এখনও সাংবিধানিকভাবেই সরকারের প্রভাব আছে, এটা আমরা মেনে নিয়ে কথা বলছি। কিন্তু আমি বারবার বলছি যে এটা যদি থেকেও থাকে, এটা আসলে এই সরকারও ভাবে এটাকে দেখবে না। কিন্তু ভারত এই প্রোপাগ্যান্ডা
চালাবে এবং সেটা আবার শুরু হবে, কোনো সন্দেহ নাই। কারণ তারা এই চিন্ময় ইস্যুতে একটার পর একটা মিথ্যা বলেছে। তাকে ইসকন সদস্য বানানোর চেষ্টা হয়েছে, যদিও তিনি বহিষ্কৃত হয়েছিলেন, এবং চাইল্ড অ্যাবিউজের কারণে, শিশু নির্যাতনের কারণে তিনি ইসকনকে দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন, কেন্দ্রীয় ইসকনকে দিয়ে। এই সব কিছু লুকিয়ে রেখে একজন সন্ত হিসাবে, সাধু হিসাবে তাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছিল তাদের ন্যারেটিভের কারণে। এবং এই জামিন না হওয়াটার পেছনেও সরকারকে দায়ী করা হবে এবং সরকারের বিরুদ্ধে আবার ভারতীয় মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, আমরা এটা বলতেই পারি। যদিও এই দেশে কী কী উনি ঘটিয়েছেন সেগুলো আসলে তারা কগনিজেন্সে নেবে না। আমার মানে দিনের শেষে আসলে জনাব চিন্ময় দুই দেশের সরকারের, আমি বলবো, এক ধরনের শক্তি পরীক্ষার জায়গায় পরিণত হয়েছে। কারণ ভারত সরকারও মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিল জনাব চিন্ময়কে নিয়ে, যেটা আমাদের সরকার প্রটেস্ট করেছে, এবং ভারতকে স্মরণ করিয়ে দিয়েছিল যে বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, মন্তব্য করে না, ভারতও যেন সেটা দেখায়। ইয়াস, ইট ইজ। আমরা বহুবার বলেছি জনাব চিন্ময় যদি অন্যায় অবিচারের শিকার হন আমরা কথা বলবো, হ্যাঁ, তার মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা বিশ্বাস করি পৃথিবীর অনেক দেশ মানবাধিকার একটা সর্বজনীন ব্যাপার, কথা বলতে পারে, কিন্তু ভারতের সেই রাইট নেই, সেই কথাটা আমরা বারবার বলছি। বাংলাদেশের ভেতরে যখন সব ডিজাস্টার ঘটে যাচ্ছিল, শেখ হাসিনা গুম, খুন, নির্যাতন, মামলার মাধ্যমে বিরোধী দলকে দমন করছিলেন, তখন এমন কি ওই সময় বেশিরভাগ বা প্রায় শতভাগই মুসলিম মানুষ, হিন্দুদের উপরে যখন অত্যাচার, অন্যায়, নিপীড়ন হয়েছিল, 2021 সালের পূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিমাণ হিন্দু মানুষ মারা গেছেন, যে পরিমাণ মন্দির ভাঙচুরের শিকার হয়েছে, ইতিহাসে আর কখনো হয়নি, ইতিহাসের কাছাকাছি কিছু হয়নি। কিন্তু ভারত তো তখনও চুপ ছিল। সুতরাং হিন্দু আসলে ইস্যু না, হিন্দু কার্ডটা সে প্রয়োজন মতো খেলে। আওয়ামী লীগ যেহেতু তার চাকর ছিল, তার সব পারপাস সার্ভ করছিল, তাই তাকে ছাড় দিচ্ছিল, সেই তুলনায় এখন করছে। সে কারণেই বলছি ভারতের কোনো নৈতিক অধিকার অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নেই, বাংলাদেশ এটা স্মরণ করিয়ে দিয়েছিল। কিন্তু না, তারা এটা করবেন কারণ তারা চান যে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারটা ডিস্টেবিলাইজড হোক, আনস্টেবল হয়ে উঠুক। এটা তারা ডিস্টেবিলাইজ করতে চাইছেন শুরু থেকেই। রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট আসবে কিনা জানি না, কিন্তু ভারতের আসলে মিডিয়া, গদি মিডিয়া, তার কোলে থাকা মিডিয়া, মোদির মানে সোকল্ড এক সময়কার বিখ্যাত সব প্রাতিষ্ঠানিক মিডিয়াও আসলে তার হয়ে কাজ করছেন। এগুলো আসলে সরকারেরই প্রোপাগ্যান্ডা। সুতরাং মিডিয়াতেও যাদের এটা সরকারের অবস্থান, সুতরাং তারা এটা করবেন, এটা করে যাবেন। এবং আমরা আগের বার যেমন তাদের ক্রমাগত এবং তুমুল ডিসইনফরমেশনের বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করেছি, আমরা এবারও করব। তবে আবারও সেই পুরনো কথাটা বলে শেষ করি, আমাদের আসলে ইংরেজিতে প্রচুর এগুলো কমব্যাট করার চেষ্টা করতে হবে, বিশেষ করে ভিডিও কন্টেন্ট করতে হবে। কিছু কিছু ইনিশিয়েটিভ শুরু হয়েছে এবং এগুলো খুব দ্রুত যাতে শুরু হয়, দ্রুত যাতে মাঠে আসে, এই জিনিসগুলো আসলে কন্টিনিউ করতে হবে। আমাদের খুব বড় ফাইট সামনে অপেক্ষা করছে প্রোপাগান্ডার বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু আমি একটা জিনিস মনে করি, আগেও বলেছি, আবারও বলছি, সরকারের বিরুদ্ধে যখনই কোনো আক্রমণ আসবে, অন্তত ভারতের দিক থেকে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে সরকারের পেছনে দাঁড়াই। গতবারও দাঁড়িয়েছিলাম, আমাদের মনে পড়ে যে ওই সময় আমরা নানান ইস্যুতে নিজেদের মধ্যে নানান রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলাম। সেই জায়গায় যখন ভারত আমাদের দেশকে, আমাদের সরকারকে আক্রমণ করতে শুরু করেছিল, তখন আমরা সবাই এক হয়ে সরকারের পেছনে দাঁড়িয়েছি। আবারও তেমন একটা উপলক্ষ তৈরি হয়েছে এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি আগের মতো ইন্টেন্সিটিতে না হলেও খুব কাছাকাছি ইন্টেন্সিটিতে সেই আক্রমণ আবার আসতে যাচ্ছে। আমরা আমাদের সরকারের পাশে